চলো, রাসায়নিক গণনা চ্যাপ্টারটা আমাদের কি করতে হয়, বিভিন্ন রকমের যে কেমিক্যাল রিয়াকশন হয় সেই কেমিক্যাল রিয়াকশনের মধ্যে কোন পদার্থটা কতটা লাগবে এবং কোনটা বিক্রিয়ার পর কতটা তৈরি হবে, যদি এর 10 গ্রাম নিই ওর 20 গ্রাম নিই কতটা তৈরি হবে, এই সমস্ত অ্যানালিসিস যেমন আমাদের শিখতে হবে, তেমনি আণবিক যে ভর হয় এবং বাষ্প গুরুত্ব যে কনসেপ্টসগুলো, এগুলো সবই আমাদের পড়তে হবে। ঠিক আছে? তো এখানে সবার প্রথম দেখ যেটা আছে আমাদের, যে ভরের নিত্যতা সূত্র। এই যে চ্যাপ্টারটা পড়বো রাসায়নিক গণনা চ্যাপ্টারের, এর সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে প্রাথমিক কনসেপ্ট হচ্ছে কি ভরের নিত্যতা সূত্র। একটা জিনিস তোদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, কি বললাম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে জড় পদার্থ যেটা রয়েছে সেটা কনস্ট্যান্ট, অর্থাৎ ভর কখনোই চেঞ্জ হবে না। হ্যাঁ, যদি সেটা খুব প্রচন্ড জোরে অর্থাৎ লাইটের স্পিডে যায় তখন সেটা আলাদা, ভর এবং শক্তি তখন আলাদা করা যায় না এবং একে অপরটায় পরিবর্তনশীল। যতক্ষণ না সেই জায়গা যাচ্ছে তার আগে পর্যন্ত ভরের নিত্যতা সূত্র কিন্তু মেনে চলবে। কি বললাম? তার আগে পর্যন্ত ভরের নিত্যতা সূত্র কিন্তু মেনে চলবে। এবং ভরের নিত্যতা সূত্র বলছে জড় পদার্থ অবিনশ্বর। অবিনশ্বর মানে তাকে তৈরিও করতে পারবো না, তাকে ধ্বংসও করতে পারবো না। তাহলে কি হয়, এই যে আমরা খাবার খাচ্ছি সেগুলো ভাঙছে, ভেঙে নতুন নতুন শক্তি তৈরি হচ্ছে, তাই না? এইসবগুলো হয় না? জেনে রাখবে এগুলো সবই কেমিক্যাল রিয়াকশন। এবং এখানে এ প্লাস বি মিলে যদি সি প্লাস ডি তৈরি হয়, এদিকেও যতটা ভর থাকবে এদিকেও ততটা ভর থাকবে, অর্থাৎ ওভারঅল ভর কখনো তৈরি হয় না আর সেটাকে ধ্বংসও করা যায় না। বোঝা গেছে? জড় পদার্থকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। বোঝা গেছে? এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ জড় পদার্থ সৃষ্টিও হবে না, ধ্বংসও হবে না, আমার কাছে সিম্পল কথা। আচ্ছা, এই কথাটা মনে রাখবি, বিভিন্ন ভৌত পরীক্ষা জড় পদার্থের কি ঘটে, অবস্থান্তর ঘটে। অবস্থান্তর মানে কি, একটা অবস্থা থেকে পরবর্তী অবস্থা। কি বললাম? একটা অবস্থা থেকে পরবর্তী অবস্থা। জাস্ট এ থেকে এ প্লাস বি, যেমন দেখ সি প্লাস ডি হচ্ছে, এখান থেকে এদিকে যাবে, মানে দুটো জিনিস মিলে নতুন একটা জিনিস তৈরি করলো। তার মানে এমন নয় যে নতুন নতুন মানে নাইট্রোজেনের জায়গায় ওখানে ধর অক্সিজেন তৈরি হয়ে গেল, এরকমটা হয় না। তোদের ওটা পড়তে হবে তেজস্ক্রিয় বিক্রিয়া, সেইগুলো আলাদা। কিন্তু নর্মাল যাবতীয় রিয়াকশন হয় সেখানে জাস্ট ইলেকট্রনের আদান প্রদান ঘটে, আর এর পাশাপাশি কি হয়, একে অপরের সাথে বন্ডিং করে নতুন নতুন অণু তৈরি হয়। এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের কনসেপ্ট। জাস্ট কি হচ্ছে, জড় পদার্থের অবস্থান্তর ঘটে এবং রাসায়নিক বিক্রিয়ায় এক জড় পদার্থ অন্য জড় পদার্থে পরিণত হয়, কিন্তু বিক্রিয়ার আগেও পরে মোট ভর অপরিবর্তিত থাকে। যে পয়েন্ট আমি বলছিলাম সেটা বোঝা গেছে না জানি? অর্থাৎ জাস্ট ভর সেম থাকবে, মনে রাখার বিষয় কি, ভর সেম থাকবে অর্থাৎ ভর পরিবর্তন হবে না। এবং এখানে আগে ও পরে বিক্রিয়া শুরু হওয়ার আগে যতটা নিয়েছিলাম ভর, পরেও সেম ভরই থাকবে। এই বিশ্বে মোট ভরের পরিমাণ ধ্রুবক, এটা এটা টাইপিং মিস্টেক, ধ্রুবক। এই সূত্রকে ভরের অবিনশ্বতার সূত্র বলা হয় বা ভরের নিত্যতা সূত্র বলা হয়। বোঝা গেছে এটা? এখানে নোট ডাউন করার কিছু নেই। এবং পরবর্তী যে জায়গাটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, এখানে দেখ যে রাসায়নিক বিক্রিয়ায় মূল পদার্থগুলির ধর্মের পরিবর্তন হয়। এখানে আমাদের ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যার জায়গাটা তোদেরকে বলে রাখি। রাসায়নিক বিক্রিয়ার মূল পদার্থগুলির ধর্মের পরিবর্তন হয়। ধর্ম মানে কি, ধর হাইড্রোজেন নিয়েছিস আর তার সাথে অক্সিজেন নিয়েছিস, দিয়ে ফর্ম করেছে ধর জল। আচ্ছা বল, হাইড্রোজেনের যা ধর্ম, অক্সিজেনের যা ধর্ম, জলের ধর্ম পুরো আলাদা। হাইড্রোজেন অন্য পদার্থকে জ্বলতে সাহায্য করে কি না, নিজে জ্বলে, নীল শিখায় পটপট করে আওয়াজ করে জ্বলতে থাকে। কিন্তু অক্সিজেন আবার দেখ ঠিক উল্টো, কি করে অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে, নিজে জ্বলে না। আবার দেখ মিশে গিয়ে কি হয়ে যাচ্ছে, জল আবার আগুনকে নিভিয়ে দেয়। তো ধর্মগুলো পুরো আলাদা কি না? তাহলে বলছে রাসায়নিক বিক্রিয়া যদি হয় তাহলে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে দেখ, এই রিয়াকশনটা দেখ, হাইড্রোজেন কটা আছে, দুটো। এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো। তাহলে অক্সিজেন কটা আছে, দুটো। অক্সিজেন কটা আছে, একটা। তাহলে এখানে বুঝতে হবে আমার কিছু গন্ডগোল করা হয়েছে। এবং সেই গন্ডগোলটা কোথায় করেছি দেখ, আমি যদি এখানে দুটো জল নিই, কি বললাম, দুটো জল নিই, অক্সিজেন কটা হলো, দুটো, মিলে গেল। হাইড্রোজেন চারটে হলো, তাহলে এইটা।
এখানে দুটো বসলো, যেটা ব্যালেন্স করা বলে। তাহলে আমি বুঝলাম 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন মিশে কি হচ্ছে, 2 অণু জল তৈরি করছে। এইটা আমি রাসায়নিক বিক্রিয়ার ফলে বুঝবো। এবং এখান থেকে আমাকে যেটা বুঝতে হবে যে সবসময় যে পদার্থগুলো তৈরি হবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাদের কেমিক্যাল প্রপার্টি আলাদা আলাদা হবে। কারো কোথাও ডাউট আছে? তাদের কি আলাদা হবে? কেমিক্যাল প্রপার্টি গুলো আলাদা হবে। যেমন কয়েকটা এক্সাম্পল দিয়েছে, তোরা দেখে নিতে পারিস। রাসায়নিক বিক্রিয়া পুরো চ্যাপ্টারটা আমাদের এই সমস্ত জিনিসগুলো নিয়ে করতে হবে। চলো, এবার আমরা এতক্ষণ কি পড়েছিলাম? ভরের নিত্যতা সূত্র পড়েছিলাম। এবার আমরা পড়বো শক্তির নিত্যতা সূত্র। যেমন ভরের নিত্যতা সূত্র অনুযায়ী তুই কি পড়েছিলিস যে ভরকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, তেমনি শক্তির ক্ষেত্রেও সেম, যে শক্তিকে ধ্বংসও করতে পারবি না, অর্থাৎ শক্তি হচ্ছে অবিনশ্বর, ধ্বংসও করতে পারবি না, নতুন করে তৈরিও করতে পারবি না, জাস্ট এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয়। এটা আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 7 ক্লাস 8 বলা হচ্ছে দেখ, শব্দ শক্তি থেকে তাপ শক্তি, সৌরশক্তি থেকে তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, পড়েছিস না সব? তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, যে উদাহরণ, তড়িৎ শক্তি ইলেকট্রিসিটি ইউজ করছি, আলো তৈরি করছে, ঠিক কি না? তাহলে শক্তিকে জাস্ট আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় রূপান্তর করতে পারি। এখানে সৃষ্টিও হবে না, ধ্বংসও হবে না। যে কোনো ভৌত বা রাসায়নিক প্রক্রিয়া শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য একাধিক রূপে পরিরূপান্তর করা যায়। মানে বুঝে গেছিস তো, যেটা আমি বলেছি। যাই হোক, এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটা থেকে এগুলো যতই বোঝ, কিন্তু এক্সামে কিন্তু এরকম শক্তি নিত্যতা সূত্র লেখো খুব একটা দেয় না। দেয় কোনগুলো? রাসায়নিক বিক্রিয়া কি, তাই না, ওই মোল কনভার্সন, ওইগুলো দেয়। চলো নেক্সট কনসেপ্ট। এটা একটু যারা অ্যাডভান্স লার্নার তাদের জন্য বলছি, এটা এমনি দরকার নেই খুব একটা, তাও আমি বলে রাখছি। এই বিজ্ঞানীটাকে চিনিস? কে এটা? না, এটা আপেলওয়ালা নয় তো। আপেলওয়ালা ছিল নিউটন, ইনি হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন, যিনি কি করেছিলেন, E = mc² সূত্রটা দিয়েছিলেন। দেখ আমি এইমাত্র বললাম শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, ভরকেও সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না, তাহলে ফর্মুলা আসবে কেন? এখানে দেখ E আর এখানে m, E মানে শক্তি, m মানে ভর। বোঝা গেছে না যায়নি? তাহলে শক্তি আর ভরকে যদি পরিবর্তন না করা যায় সূত্র কোত্থেকে এলো? তার মানে বোঝা যাচ্ছে কি, যদি কখনো আলোর বেগে কাউকে ছোঁড়া যায় তখন একটা শক্তি এবং ভরকে তুমি আলাদা করতে পারবে না। শক্তি ভরে রূপান্তর হবে, ভর শক্তিতে রূপান্তরিত হবে, এটা মাথায় না রাখলেও এখন তোদের চলবে। জাস্ট এটা আমি মানে এক্সট্রার জন্য আমি দিয়ে রেখেছি। নেক্সট দেখ বাষ্প ঘনত্ব। এই বাষ্প ঘনত্ব ডেফিনিশনটা দেখে নে। বাষ্প ঘনত্ব জিনিসটা কি কেউ বলতে পারবে? এত যে অঙ্ক করলি বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব, কারো মনে প্রশ্নও তো করলি না যে বাষ্প ঘনত্ব জিনিসটা কি, একবার বলে দাও। বলেছিস? বলিস না। তো আমি দায়িত্ব নিয়ে তোদেরকে বলছি বাষ্প ঘনত্ব কি, যদিও পরীক্ষায় খুব একটা দেয় না, মানে আমি দেখিনি, তোরাও টেস্ট পেপার করবি দেখবি পাবি না বাষ্প ঘনত্বের কনসেপ্ট। তাপমাত্রা চাপ যখন কনস্ট্যান্ট থাকবে, কি বললাম, তাপমাত্রা আর চাপ যখন কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে, তখন যে কোনো মানে যে কোনো গ্যাস নে তুই, যে কোনো আয়তনের ভর এবং সমায়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে বাষ্প ঘনত্ব বলে। ডেফিনেশন পরে খুব একটা কিছু বুঝলি না। ধর কোনো একটা গ্যাস নিয়েছিস, ধর গ্যাস এ, গ্যাস এটাকে ভর মাপলি, কি বললাম বোঝা গেছে? রিমেম্বার দ্যাট আমাকে টেম্পারেচার এবং প্রেসার, অর্থাৎ যে টেম্পারেচারে এই গ্যাসটাকে মাপবো সেই টেম্পারেচারে এই হাইড্রোজেন গ্যাসকে মাপ, ঠিক আছে? একই তাপমাত্রা একই চাপ নেব, নিয়ে এই এ গ্যাসটাকে মাপবো, হাইড্রোজেন গ্যাসটাকে মাপবো, মাপার পরে এদের কি করতে হবে, আয়তনটাকেও আমাকে কনস্ট্যান্ট নিতে হবে। অর্থাৎ এটাও যদি 1 লিটার নিই, এটাও কত নেব, যদি 1 লিটার 1 লিটার করে নিই বা 1 লিটারই নিতে হবে এমন কোনো মানে নেই। মোট কথা আমার কাছে কথা হচ্ছে এ গ্যাস যতটা নেবো এই গ্যাসটাকেও ততটা নেবো, হাইড্রোজেনকেও ততটা নেবো। তাহলে কি কি কনস্ট্যান্ট হলো? টেম্পারেচার কনস্ট্যান্ট নেবো, প্রেসার কনস্ট্যান্ট নেব, এবং এর সাথে সাথে এ গ্যাসকে একই আয়তনের এ গ্যাস একই আয়তনের হাইড্রোজেন গ্যাস এদেরকে মাপবো। মাপার পরে এদের যে ভর, ভর যেটা পাবো ভরের অনুপাতই হবে কি ওই গ্যাসটার বাষ্প। বাষ্প ঘনত্বকে আমাদের ডি দিয়ে ডিনোট করা হয়।
আর আণবিক ভর m ইকুয়াল টু 2d আমরা সবাই জানি। m ইকুয়াল টু 2d এর কোথা থেকে এসছে ফর্মুলাটা সেটাও দেখানো যায়, কিন্তু আমার মনে হয় মাধ্যমিকের জন্য অত কিছু করে লাভ নেই। পরিষ্কার কথা, এখন একদম এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করবো আমরা। আণবিক গুরুত্ব সংজ্ঞা মাঝে মাঝে দেখা গেছে পরীক্ষা হলে। আণবিক গুরুত্ব একটুখানি বলে দিই তোদেরকে। আণবিক গুরুত্ব তিনটে স্কেলে মাপা হয়, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, একটা হচ্ছে অক্সিজেন স্কেল এবং আরেকটা হচ্ছে কি কার্বন স্কেল। তোদের একটা ট্রিক্স বলে দিই। হাইড্রোজেনের আমরা অলরেডি জেনে গেছি পারমাণবিক ভর কত হয়, 1 হয়, তাই তো? অক্সিজেনের 1 গ্রাম অবশ্যই। অক্সিজেনের ক্ষেত্রে কত হয়? 16। কত হয়? 16 গ্রাম। কার্বনের ক্ষেত্রে কত মুখস্থ করতে বলেছিলাম? 12 গ্রাম। কার্বনের ক্ষেত্রে কত বলেছিলাম? মোট কথা হচ্ছে কোনো গ্যাস যদি হাইড্রোজেন স্কেলে মাপিস, হাইড্রোজেনের তুলনায় যতগুণ ভারী, কি বললাম? একটি অণু হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় যতগুণ ভারী, মানে গ্যাসটার একটা অণু নিবি, একটা হাইড্রোজেন পরমাণু নিবি, হাইড্রোজেন পরমাণুর তুলনায় গ্যাসটা কতটা ভারী, সেটা হাইড্রোজেন স্কেল অনুযায়ী আণবিক গুরুত্ব হবে। বোঝা গেছে? সেম অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু ভর কত? 16। তাহলে 1 এর 16 দিয়ে গুণ করবো, কত দিয়ে? 1 এর 16 দিয়ে। মানে অক্সিজেনের 1 এর 16 অংশের তুলনায় সেই গ্যাসটা যতটা ভারী, সেই সংখ্যাটাই হচ্ছে অক্সিজেন স্কেলে আণবিক গুরুত্ব। সেম কনসেপ্ট, কার্বনের যেহেতু 12 হয়, তাহলে আমরা কি বলবো? কার্বন C12 আইসোটোপ, পার্টিকুলারলি C12 আইসোটোপই নেব, কারণ কার্বনের অন্য যে আইসোটোপ আছে 14 আইসোটোপ, এগুলো যেগুলো আছে ওগুলো নয়। C12 আইসোটোপের 1 এর 12 অংশের তুলনায় যতগুণ ভারী হবে সেটা হবে। যদি অক্সিজেনের O16 আইসোটোপ নিই, বোঝা গেছে না যায়নি, তার 1 এর 16 অংশের তুলনায় যতগুণ ভারী। ডেফিনেশন মুখস্থ করতে হবে। নেক্সট গাণিতিক উদাহরণ দিয়ে আমরা স্টার্ট করব এই চ্যাপ্টার। আচ্ছা, গাণিতিক উদাহরণের আগে কয়েকটা কনসেপ্ট বলে দিই এখানে, যেটা আমি মানে তোদেরকে বারবার করে বলেছি যে কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। তো সেখানে সবার প্রথম যে মোল, 1 মোল, 1 মোল মানে আমরা কি বুঝি? গ্রাম অণু, 1 গ্রাম অণু তাই তো? তাই তো রে, আগের দিনও করিয়েছি। বল, হাইড্রোজেনকে H2 হিসেবে লিখি, হাইড্রোজেনের ক্ষেত্রে কত? আচ্ছা, গ্রাম পরমাণুটাকে লিখে নে, পারমাণবিক ভরটা হাইড্রোজেনের ক্ষেত্রে 1, কার্বনের ক্ষেত্রে কত রে? অক্সিজেনের ক্ষেত্রে কত? দেখে বলছিস? বন্ধ কর, না দেখে বলবি, মুখস্থ কর। এগুলো কবে মুখস্থ করবি? এক্ষুনি তো কাজে লাগবে। অক্সিজেনের ক্ষেত্রে কত গ্রাম? বাবা, 12টা 15 হয়ে গেল রে। অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম। নাইট্রোজেন কত? আচ্ছা, সালফার কত? বোঝা গেছে? ক্লোরিন কত বলেছিলাম? 35.5। হয়েছে? আর কি বলেছিলাম? ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত? 40। সোডিয়াম কত? 23। এইগুলো মনে রাখতে হবে। তাহলে এরকম যদি দিয়ে দেয় হাইড্রোজেনের, হাইড্রোজেন যদি গ্যাস নিই আমি, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে সবার প্রথম আমি কি নেব? 1 × 2, কারণ হাইড্রোজেনের দেখ 1 গ্রাম, এখানে দুটো, 1 × 2 মানে কত? 2 গ্রাম। আচ্ছা, কার্বন, কার্বনের দেখ CO2 ধর নিলাম, CO2, কার্বনের CO2, ঠিক আছে? এই CO2 অণুটার ক্ষেত্রে কার্বন কটা আছে রে? একটা আছে তো। তাহলে কার্বনের জন্য 12, অক্সিজেন দুটো আছে 32, কত হবে? কি করে বার করবো, বোঝা গেছে না যায়নি? এইদিকে যে ভ্যালু পাবো, দ্যাট মিনস কার্বন ডাই অক্সাইডে 44 গ্রাম নিলে 1 মোল বোঝাবে, আর হাইড্রোজেনে 2 গ্রাম নিলে 1 মোল বোঝাবে। নেক্সট, এই 1 মোল যদি হয়, এর ক্ষেত্রে যে আয়তন পাবো, কত পাবো? 22.4 লিটার। আবার 10 বার মাথা ঠোকা বাকি রইল। 10টা মাথা ঠোকা বেড়ে গেল। কত হলো? 80টা। হ্যাঁ, কাউন্ট করবি সবাই। তাহলে এটা কত হলো? 22.4 লিটার। বোঝা গেছে? তাহলে আমি যদি বলি কার্বন ডাই অক্সাইডে 44 গ্রাম নিই, তাহলে 22.4 লিটার হবে।
তেমনই যদি হাইড্রোজেনে 2 গ্রাম নিই, 2 গ্রামেই 22.4 লিটার। নেক্সট চলে এসো, এবার অনুসংখ্যা। অনুসংখ্যা কত হয়, যাকে বলে অ্যাভোগাড্রো সংখ্যা। বল বল 6 পয়েন্ট, হ্যাঁ তাহলে কত হলো, 1 মোল যদি আমি গ্যাস নিই, অর্থাৎ হাইড্রোজেনের সাপেক্ষে ধর 2 গ্রাম নিলাম, 2 গ্রাম যদি হাইড্রোজেন নিয়ে নিই, নিয়ে যদি এরকম করে গুনি, 1টা 2টো 3টে 4টে করে গুনলে কত পাবো, এরকম করে 6.022 ইন্টু 10⁻23 এতগুলো অণু পাবো। বোঝা গেছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিলে কত গ্রাম নিতে হবে, 44 গ্রাম নিতে হবে। 44 গ্রাম নিলে কত পাবো, সেই 6.022 ইন্টু 10⁻23 এতগুলোই হবে। এদের যে আয়তন 22.4 লিটার। আচ্ছা, কারো মনে কি প্রশ্ন আসছে যে এর 44 গ্রাম নিলাম, এর সংখ্যা, আচ্ছা আমাকে একটা বলো, হাইড্রোজেনের থেকে তো কার্বন ডাইঅক্সাইডের সাইজ বড় নাকি, তাহলে এর ক্ষেত্রেও 22.4 লিটার হচ্ছে, হাইড্রোজেনের ক্ষেত্রে 22.4 লিটার হচ্ছে, ব্যাপারটা কিরকম হচ্ছে? মনে রাখবি, গ্যাস অণু ধর এতখানি জায়গা রয়েছে, এর মধ্যে একটা অণু রয়েছে, একটা অণুর জন্যও যে আয়তনটা দখল করবে সেটাই পুরো ঘরটা জুড়ে ছুটে বেড়াবে, বিকজ অফ দ্য ব্রাউনিয়ান মোশন। তাহলে ধরে নেবো ওই একটা গ্যাস অণুর জন্যও আয়তন পুরোটা। যদি 10টা থাকে, পুরো গ্যাস পাত্রের আয়তনই দখল করবে। সেই কারণে কনসেপ্ট এসছে আমাদের সবার ক্ষেত্রে কথা হবে 22.4 লিটার। বলো বোঝা গেছে না যায়নি? এইবার তোমরা গাণিতিক উদাহরণ করার জন্য কিছুটা রেডি হচ্ছে। চলো, আমি তোমাদের সাহায্য করার জন্য প্রথম কয়েকটা অঙ্কে এরকম নাম্বারিং দিয়ে দিয়েছি, চলো করা যাক। এই রাসায়নিক বিক্রিয়াগুলো সামনের দিন বাড়ি থেকে করে আসবি, কি বললাম বোঝা গেছে? রাসায়নিক বিক্রিয়াগুলো, হ্যাঁ হ্যাঁ টুকবি, হ্যাঁ টুকতে পারিস, কোনো অসুবিধা নেই। পিডিএফ পাঠিয়ে দিতে পারি, পিডিএফ পাঠিয়ে দেবো। সময় অত নেই, একদম অত সময় নেই, বাড়ি থেকে করে নিবি। চলো, বলছে দেখ 120 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে, সবাই একবার পর, 120 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, দেখ ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিস, এই ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করেছিস, মানে কি দিয়েছিস, ডেল্টা হিট দিয়েছিস, তাই তো? কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, দেখ ভালো করে শুনে নে। এই রাসায়নিক গণনার অঙ্ক করার সব থেকে ট্রিক্স, যেমন আগের চ্যাপ্টারের ট্রিক্স আমি বলে দিয়েছিলাম, ওই ট্রিক্স থেকে দেখ সবকটা অঙ্ক ইজি হয়ে গেল। এই চ্যাপ্টারের ট্রিক্স আমি বার করব কি, যেটা দিয়ে দেবে সবসময় দেখবি কোনটা গ্রামে বা কোনটার ভর দিয়ে দিয়েছে। এটা কি 120 গ্রাম দিয়ে দিয়েছে, তো তাহলে বুঝবি ওটা ইম্পর্টেন্ট। তাহলে আমি মার্ক কাকে করবো, ক্যালসিয়াম কার্বনেটকে আমি মার্ক করবো, মানে ক্যালসিয়াম কার্বনেট আমার কাজে লাগবে। আর একটা দেখ উত্তরতে কত ভরের কি চেয়েছে, ক্যালসিয়াম অক্সাইড, মানে এটা, এর দিকে আমি তাকাবোই না, এক পরীক্ষা কেটে দিবি না, মানে আমি দিকে দেখবো না, এখন বলতে চাইছি আর কি। তাহলে আমার কাজ হবে এই দুটোকে নিয়ে, ঠিক আছে? এইবার দেখ এখানে 1 মোল পেয়েছিস, এখানেও কত মোল পেয়েছিস, 1 মোল পেয়েছিস। যদি 2 মোল হতে পাশে 2 থাকতো, এখানে আছে 2। এটা ব্যালেন্স আছে কি দেখে নিবি, ব্যালেন্স আছে কিনা দেখাটা ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন 3টে, এদিকে 2টো, এদিকে একটা, 3টে। বল বোঝা গেছে? টোটাল ব্যালেন্স আছে না নেই? আছে। এইবার তাহলে আমরা অঙ্কতে যাব। ভাবিস না এরকম সাজিয়ে সুন্দর করে রাসায়নিক বিক্রিয়াটা পরীক্ষা হলে দিয়ে দেবে না, বিক্রিয়া নিজেকে মুখস্থ রাখতে হবে। তার জন্য আমি একটা চার্ট দিয়ে দেবো, সেই বিক্রিয়াগুলো রেডি রাখতে হবে, তারপর রাসায়নিক গণনার অঙ্ক করতে পারবি। বেশি না 10-12টা বিক্রিয়া দেবো, সেটা একদম মুখস্থ জল রাখতে হবে। চলো, ক্যালসিয়ামের জন্য আমরা কত পেয়েছি, 40। কার্বনের কত, অক্সিজেন কত, অক্সিজেন কটা আছে, 16 ইন্টু 3 মানে কত, 48। যোগ করো, 40 10 50 আর 4 90, 8 দিয়ে 100। বল বোঝা গেছে না যায়নি? এদিকে আর আমার কি কাজে লাগবে, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কত, অক্সিজেন কত, কত হচ্ছে
56 কি চেয়েছে দেখ, কত ভরের ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যালসিয়াম অক্সাইড চেয়েছে। ছোটবেলায় ঐকিক নিয়মে কি করেছিস, যেটা চায় সেটাকে ঐকিক নিয়মের ডান দিকে রাখতে হয়। এবার আমাদের ঐকিক নিয়ম কাজে লাগবে, তাহলে এটাকে ডান দিকে রাখবো। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। বলো বোঝা গেছে না যায়নি? আর এমনি তো তোদের ইউটিউবে থাকছে 1 গ্রাম, কি বললাম, 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে 56/100 এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। এই বল বোঝা গেছে না যায়নি? এবার তোকে চেয়েছে কি 120 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করবি, তাহলে এখানে 120 গ্রামকে উত্তপ্ত করলে কতটা পাওয়া যাবে সেটাই তোর ক্যালকুলেশন। তাহলে 56 ইন্টু 120 বাই কত 100, একটা শূন্য একটা শূন্য কাটলো, 2 6 12, 2 5 10, আর কাটাকুটি যাবে? যাবে না। তাহলে ভাগ করতে হবে আমাদের, 5 6 300, 336 পাচ্ছি ওপরে, বাই 5, ভাগ করো, 5 6 30, 5 7 35, তাই তো? 5 7 35, এক রইল, 5 2 10, 67.2 গ্রাম। তাহলে আমাদের এখনো অঙ্কটা শেষ হয়নি, অঙ্কটা মানে এখনো জাস্ট লাস্টের উত্তরটা লেখা বাকি আছে। লাস্টের উত্তর না লিখলে নাম্বার পাওয়া যায় না। অতএব দিয়ে লিখতে হবে তোমাকে 120 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 67.2 গ্রাম কি পাওয়া যাবে, ক্যালসিয়াম, মাথাটা ফাটাবো তো, অক্সাইড পাওয়া যাবে। এরকম যদি উত্তর না লিখিস তাহলে কিন্তু হবে না। হ্যাঁ অবশ্যই কাটবে, কাটবে না কেন? নাম্বার কাটার জন্য স্যারেরা বসে রয়েছে, সুতরাং তোকে চান্স দিলে হবে না। অঙ্কটা পুরো বোঝা গেছে কিভাবে অঙ্কগুলো করবো? আজকাল হাতে টাইম নেই একদম। নেক্সট ক্লাসে রাসায়নিক গণনার টোটাল যে 26টা না কটা, 26টা, 11টা চলছে, মানে এখন 13 14টা অঙ্ক আছে, রাসায়নিক গণনা কমপ্লিট করে দেবো। আর একটা ক্লাস নেব, কালকেই আছে, হবে। আর একটা ক্লাস নেব, তারপর কি নেব, চলতরিতের যে অঙ্কগুলো রয়েছে, আলো অধ্যায়ের অঙ্ক রয়েছে, সেইগুলো আমরা করে নেবো, ব্যাস হয়ে গেল। আর 2-3টে ক্লাস দিলেই আমার হয়ে যাবে, কারণ চলতরিতে বিশাল টাইপের অঙ্ক নেই, 2-3টে টাইপই রয়েছে, সেইগুলো করে নিলেই হয়ে যাবে। আর এখানে তোমাদের যে রয়েছে রাসায়নিক গণনা, তো আরো একটা ক্লাস লাগবে, কালকে রাসায়নিক গণনা শেষ করে দেবো। কালকে কি বার দাঁড়াচ্ছে কি, মঙ্গলবার ক্লাস 9 পড়তে আসছে না, তো কালকে তোদের আসবি, কালকে 7:30 আসবি, 7:30, 7:35, 8টা হলে হবে না, অত লেট করলে হবে না। 8টায় আসবি, অর্ধেক ক্লাস মিস হয়ে যাবে, বাড়ি গিয়ে ইউটিউবে দেখতে হবে। বলো বোঝা গেছে না যায়নি? আর কারো কোথাও ডাউট আছে?